গতকাল এই অনুষ্ঠানে আমি কিছু প্রশ্ন তুলেছিলাম যে লোকসভা ভোটে 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম তিনি মাঠ জুড়ে খেলেন সেই ভূমিকায় অর্থাৎ ডায়মন্ড হারবারের বাইরে গোটা রাজ্যের প্রেক্ষিতে পাবো কি না। আমি বলেছিলাম কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আমরা রক্ষণশীল সাংবাদিকতায় বিশ্বাস করি, ক্রস চেক রিচেক না করে আপনাদের সামনে রাখবো না। সেই পর্ব সমাপ্ত। খানিকক্ষণ আগে দেবাংশু আমায় জিজ্ঞেস করছিল, আমি দ্রুত একবার গতকাল ঠিক কী বলেছিলাম, কোথায় রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে সেই অংশটা দেখাবো। তারপর একেবারে তথ্য, আবার বলছি, কনফার্ম তথ্য আপনাদের সামনে রাখবো। আমি প্রথমে কাল কি বলেছিলাম, কেন এত জল্পনা কিন্তু অতটা কারণ ছিল না। দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবারের কর্মসূচির পর যে প্রেস কনফারেন্সটা করেছিলেন, আমি মন দিয়ে সেটা শুনেছি। আমার একাধিক প্রশ্ন আছে। আমি যতদূর জানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের তৃণমূল সম্পাদক নন। আজকে প্রেস কনফারেন্স দেখে কিন্তু এই বিভ্রান্তিটা হওয়া স্বাভাবিক। আমার প্রথম প্রশ্ন থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোটা আছেন তো? দ্বিতীয়, ডায়মন্ড হারবারের বাইরে আদৌ সবটা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের মতো ভূমিকায় আছেন তো? তৃতীয়, 24-এর লোকসভা ভোটে পুরোটা তাকে পাওয়া যাবে তো? চতুর্থ প্রশ্ন, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ভোটে তো নিশ্চয়ই লড়বেন, কিন্তু সবথেকে বড় সংশয়, পুরোপুরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আগের প্রত্যেকটা নির্বাচনে যেভাবে তাকে পাওয়া গেছে, এই 2024-এর ভোটে তাকে পাওয়া যাবে তো? এতগুলো প্রশ্ন করলাম কোনো জল্পনা সংশয়ের ভিত্তিতে নয়, তথ্যের ভিত্তিতে। আমার হাতে কিছু তথ্য এসছে, আন্তর্জাতিক কিছু সূত্র আছে, কিন্তু আমরা রক্ষণশীল সাংবাদিকতা করি, যার ফলে চেক ক্রস চেক কনফার্ম রিকনফার্ম না করে আপনাদের সামনে রাখবো না। আশা করছি যে আগামী 24 কিংবা 48 ঘন্টা পর হয়তো এই অনুষ্ঠানেই আপনাদের সামনে রাখার চেষ্টা করব। কেন প্রশ্নটা করছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগের সমস্ত ভূমিকায়, যেভাবে আমরা দেখে অভ্যস্ত, আগের সেই ভূমিকায় তাকে এই লোকসভায় দেখতে পাবো তো? কেন এই প্রশ্ন তুলছি, এটার জন্য সাসপেন্সে থাকতে হবে অন্তত 1-2 দিন। দেখুন, ঠিক এইখানে আমি বলতে চাইব যে সংশয়টা উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখে সেই ইস্যুটায়, বহুদিন পর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চলেছিলাম, এখনও দেখতে চলেছি, যে 100 দিনের কাজের ইস্যুতে, যে ইস্যুটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর আগে প্রায় তুঙ্গে নিয়ে গেছিলেন, কখনো দিল্লিতে, কখনো রাজভবনের সামনে ধর্নায়, সেই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না শুরু করবেন। কিন্তু তারিখ কোনটা ছিল? 2 তারিখ। আমাদের কাছে খবর ছিল যে 3 তারিখ সিঙ্গাপুরে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে রাজনৈতিক মহলে সংশয়টা এইখানে ওঠে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে ওই কর্মসূচিতে থাকছেন না? তারপর আমরা খোঁজ নিই যে একটা চিকিৎসাগত কারণে, আমি পরিষ্কার বলছি, কোনো চিন্তার কিছু নেই, ডাক্তাররা আশ্বস্ত করেছেন, একটা সিস্ট বা টিউমার অপারেশনে সিঙ্গাপুরের হাসপাতাল সূত্রে যা শুনতে পাচ্ছি, 11.2 by 8.2 by 10.2 mm ওয়েল ডিফাইন্ড, এই পরিমাণের একটা ভিনাইল টিউমার, সেটা অপারেশন করতে হবে। তার জন্য কোনো মেডিকেল এমার্জেন্সি নয়, তিনি অত্যন্ত সুস্থ আছেন, আমাদের শুভকামনা আছে, এবং এটা খুব সাধারণ একটা অপারেশন। সেইটা ডাক্তাররা বলছেন যে আর 2 মাস 3 মাস 4 মাস 2 বছর পরে করলেও কোনো অসুবিধে নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 তারিখ, অর্থাৎ 3 তারিখে তিনি সিঙ্গাপুরে পৌঁছচ্ছিলেন, 5 তারিখে প্রি অপারেটিভ চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন ডাক্তারবাবুদের সঙ্গে। সেইখানে জল্পনা শুরু হয়ে যায়, তাহলে ওই কর্মসূচি তিনি থাকছেন না। ঠিক এই জল্পনার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে যখন বলেন যে এই 100 দিনের কাজের যে ধর্না, সেটা তিনি তুলতে চাননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তার ওপর ছিল এবং সেই নির্দেশ শিরোধার্য, সেখানে জল্পনা ছড়িয়ে পড়ে যে একই ইস্যুতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, তখন কি পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না? আমরা জানি না, কিন্তু এখনও পর্যন্ত তিনি নিঃসন্দেহে, আমি নিশ্চিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনর্বিবেচনা করছেন যে ওই সময়ই তিনি সিঙ্গাপুর যাবেন কিনা, না দলীয় কর্মসূচিতে থাকবেন। সুতরাং এই অভিমান, জল্পনা, শেষ কথা বলার সময় এখনও নয়, কিন্তু তথ্যের প্রয়োজনে আমায় এই ইনফরমেশনটা দিতেই হলো। আমার পরের প্রসঙ্গ, ক্যামেরার সামনে একেবারে স্পষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সময়, আমরা রাজনৈতিক মহলে এর আগে শুনেছিলাম, ইঙ্গিতও পেয়েছিলাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মুহূর্তে পুজোর আগে ধর্না তুলতে চাননি। তিনি চেয়েছিলেন যে তুঙ্গবিন্দুতে দিল্লিতে হয়েছিল এই আন্দোলন, এই 100 দিনের কাজে, যার রেশ
কলকাতার রাজভবনের সামনে ধর্নামঞ্চে ছিল সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। কিন্তু আবার বলছি, কাল অন ক্যামেরা এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বললেন তিনি চাননি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন ধর্না তুলে নিতে, তার আদেশ শিরোধার্য। এখান থেকেই আমার পরের প্রতিবেদন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 2রা ফেব্রুয়ারি ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই 100 দিনের কাজের বকেয়া দেওয়ার দাবিতে রাজভবনের সামনে যখন ধর্নায় বসেছিলেন, তখন সেই ধর্না তোলা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই কথা বলে কি আদতে নিজের অভিমানী পরোক্ষে প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 100 দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লি অব্দি আন্দোলন পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে ধর্না, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর ঘরের বাইরে অবস্থান, সেখান থেকে তুলে দেওয়ার পর কলকাতায় ফিরে সোজা রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন অভিষেক। 5 দিন পর দলনেত্রীর পরামর্শে সেই ধর্না তোলেন তিনি। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই অভিমানী, নিজেকে গুটিয়ে নিচ্ছেন? নানা মহলে প্রশ্নটা উঠছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2 তারিখ ধর্নায় বসছেন, তখন সূত্রের খবর চিকিৎসার জন্য 3রা ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার প্রস্তুতি কার্যত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, শেষ অবধি কি তৃণমূল নেত্রীর কর্মসূচিতে উপস্থিত থাকবেন? তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে এই দাবিও করা হচ্ছে, গ্রেফতার হওয়ার পর 107 দিন কেটে গেলেও এখনো কেন জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হলো না, তা নিয়েও সন্তুষ্ট নন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পর্যাপ্ত মূল্যায়ন ছাড়াই দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়েই অসন্তুষ্ট তিনি। তাই কি বারবার নিজেকে লোকসভা ভোটে মূলত ডায়মন্ড হারবারের মধ্যেই আটকে রাখার ইঙ্গিত দিচ্ছেন তিনি? হ্যাঁ, 2024 সালে আমার প্রার্থী দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরু দায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি যাব, নিশ্চিতভাবে দলের পাশে থাকবো, কেন থাকবো না? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, তিনি যেভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন আমি সবসময় আছি। এটা তো কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার নেই যে আমি সিদ্ধান্ত নেবো, ওয়ার্কিং কমিটিকে নিতে হবে, নইলে দলের লিডারশিপকে নিতে হবে, স্টেট প্রেসিডেন্ট নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। আমাকে যেখানে যে কর্মসূচি থেকে আমি গেছি। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে এবিপি আনন্দ। দেবাংশু, এর আগে প্রত্যেকটা নির্বাচনে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে? আমি আবার বলছি, মাঠ জুড়ে খেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন বলছি? নবজুয়ার কর্মসূচি শুরু হয়েছিল 25শে এপ্রিল কোচবিহার থেকে, 16ই জুন শেষ হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। 51 দিন 4,500 কিলোমিটার হেঁটেছিলেন, 135টা জনসভা করেছিলেন, 125টা রোড শো, 33টা রাত্রিবাস। তারপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে দল দায়িত্ব দিলে, আমি দায়িত্ব পেলে তারপর ডায়মন্ড হারবারের বাইরে কাজ করব, উনি তো দায়িত্ব দেবেন। এটা মানে খুব বড় ধরনের তফাৎ হচ্ছে না? উনি তো আর ডায়মন্ড হারবারের তৃণমূল সম্পাদক নন। না, ঠিকই বলেছেন সেটা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সভানেত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সমস্ত দায়িত্বে বসান। মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাজের রোলটা ভাগ করে দেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করেছিলেন, তার মধ্যে একটা মূল ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই 2021-এর নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, গদ্দারি বেইমানি সবার উল্টো দিকে দাঁড়িয়ে, তার আগে কলকাতা পুরসভা পরপর আপনি যদি দেখেন। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে বাংলার বাইরে তৃণমূল কংগ্রেসের ফুটপ্রিন্টকে আরো বেশি স্ট্রং করা, সেটা যেন করা যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতার সঙ্গে সেটা করেছেন। মেঘালয় থেকে গোয়া আমরা একটা ভালো সংখ্যক আসন, ভোট পার্সেন্ট
পার্সেন্টেজ এগুলো পেয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বেশি করে, আপনি যেটা বলছেন যে মাঠ ছড়িয়ে তিনি খেলুন, এটা আমরা সবাই চাই, আরও বেশি করে চাই। স্বাভাবিকভাবে তার যদি কোনো, দেখুন আপনি যে খবরটা বললেন আমার কাছে এখনো পর্যন্ত তো এরকম কোনো খবর নেই, আমি আপনার চ্যানেলেই দেখলাম যে তিনি এরকম চিকিৎসা করাতে যাচ্ছেন কিংবা তার কোনো একটা সমস্যার ব্যাপার হয়েছে, এটা আমি সত্যি আমি জানতাম না এতক্ষণ পর্যন্ত। তা আমি চাই যে এই ব্যাপারটা যেন নির্বাচনে খুব ছোট্ট সমস্যা, এটা আমি দর্শকদের এখন বিষয়টা হচ্ছে যে আমরাও চাই যে এটা খুব ছোট হলেই আমরা খুশি হব। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডাক্তারের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে, না আমি ডাক্তারের সঙ্গে না, তাহলে তো ডাক্তারের বক্তব্যই দেখালাম, আমি তা বলছি না। কিন্তু আমি বলছি যা তিনি বলেছেন, আমি যদি সেটাই নিজের বক্তব্য মানে এই বিতর্ক রেস্ট্রিক্ট করি, যে দল দায়িত্ব দিলে আমি ডায়মন্ড হারবারের বাইরে বৃহত্তর, আমি বলছি উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি তো 10টা লোককে দায়িত্ব দেবেন। দেখুন এর আগেও তো এই কদিন আগে আমরা একটা বড় ইভেন্ট বাংলার মাটিতে দেখেছি, ধূপগুড়ি উপনির্বাচন। সেই ধূপগুড়ি উপনির্বাচনে তিনি সামনে থেকে লড়াই করেছেন, সেখানে গিয়ে আপনি যদি দেখেন মহকুমার প্রতিশ্রুতি দেওয়া সেটা পূর্ণ হয়েছে আজকে বাংলার মাটিতে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, স্বাভাবিকভাবেই দলের তরফ থেকে আমরা চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা এরা দলের সাধারণ কর্মী, আমরা চাই তিনি আরো বেশি করে মাঠ ছড়িয়ে খেলুন, যেটার কথা আপনি বলছেন। আমরা চাই তিনি আরো বেশি করে খেলুন, আরো বেশি করে নবজোয়ারের মতো কোনো কর্মসূচি নিয়ে সামনে আসুন। হ্যাঁ, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে রাজ্য সভাপতি সিদ্ধান্ত নেবেন। আমি যা জানি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো এই ক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে সেটার মানে কাজের পরিধি অনেক বেশি। দেখুন আমি একবার শুধু প্রণাদার কাছে যাবো, একবার রবীন্দ্রনাথ বাবুর কাছে যাই। না, প্রথম ব্যাপারই হচ্ছে যে এই যে নবীন প্রবীণের ভাগ, এই আড়াআড়ি বিভাজন অনেক দিন ধরেই আমরা বলছি যে এটা ক্রমশ বাড়ছে। এদের দুজনের যে গোষ্ঠী, তাদের সমর্থকদের নিয়ে এই ভাগ ক্রমশ বাড়ছে। আপনি দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 দিক থেকে 3ভাবে উনি অবহেলিত হয়েছেন। এক, তার ছবি সরিয়ে দেওয়া, তার ছবি নিয়ে কোনো কর্মসূচি এগুলো হচ্ছে না। দ্বিতীয়ত, যে কর্মসূচি উনি নিজেই বললেন কর্মসূচি উনি করতে চেয়েছিলেন, বাধা দেওয়া হয়েছে। যে কোনো সংগঠনে তার যে লোক, তাদেরকে কাজল শেখের আবার সরিয়ে দেওয়া হচ্ছে। তা যদি অনুব্রত মণ্ডল আসে, কাজল শেখকে বাদ দিয়ে অনুব্রত মণ্ডলকে নেওয়া হবে। বা ধরুন এই যে জেলা সাংগঠনিক কাঠামো, যা লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখতে চাইছেন তাদেরকে রাখতে দেওয়া হচ্ছে না। এবং তৃতীয়ত, তার যে পলিসি, যে বয়স এবং দুর্নীতি এই সম্পর্কে তার যে পলিসি, সেগুলো উনি মানছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় মানছেন না। তাহলে এই যদি না মানেন, তখন ওনার যে অভিমান না বলে এটাকে আপনি বলতে পারেন তিনি বুঝতে পারছেন তার এই জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। সুতরাং সর্বভারতীয় যে সম্পাদক এটা বলা হচ্ছে, এটা জাস্ট মুখের কথা। উনাকে ডায়মন্ড হারবারের মধ্যেই থাকতে হবে। উনি বাইরে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত আবার প্রতিষ্ঠিত হবে কিনা দলের মধ্যে, সেটাই তার মনের মধ্যে সন্দেহ দাঁড়িয়ে গেছে। আমি তার আগে একবার বাকি বক্তাদের কাছে আসবো দ্রুত। একবার কালকে আর একবার বয়সের ঊর্ধ্বসীমা সব ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রেও স্পেসিফিক বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে স্পষ্টভাবে কথা বলি, কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, কিন্তু এটা মানতেই হবে যে কথা 10 মাস আগে তিনি বলেছিলেন, 5 বছর আগে বলেছিলেন, সেই একই কথা, অর্থাৎ নিজের অবস্থানে এখনও অটল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজনীতিবিদদের, জনপ্রতিনিধিদের রাজনীতি করার ক্ষেত্রে নয়, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়ার ক্ষেত্রে বয়স সীমা বাঁধার ক্ষেত্রে কাল আরও একবার নিজের অবস্থানে অটল থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রোডাক্টিভিটির কথা আমি যেটা বলেছিলাম, সেটা খালি পলিটিক্সের ক্ষেত্রে না, সর্বত্র প্রয়োজ্য। দুয়ারে লোকসভা ভোট, তার আগে তৃণমূলের অন্দরের নবীন প্রবীণ দ্বন্দ্বের জল্পনার মধ্যে ফের মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার অবস্থানেই অনড় তিনি। সাম্প্রতিককালে বারবার প্রবীণদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন সৌগত মাঝে মাঝে বলে, আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? যারা নতুন এসছেন, পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন। আমরা কিন্তু যারা যোগ্য লোক, তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। উল্টো দিকে বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার অবস্থানে তিনিও যে অনড়, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের বয়স কত? আপনারা পারবেন 80 বছরে দাঁড়িয়ে থাকতে? আমি পারবো?
আমি সত্যি কথা স্পষ্টভাবে বলি, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কক্ষিগত করে রাখবো, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? পারবো না, এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। লোকসভা ভোটের আগে কি শাসক দলের অন্তরে ওল্ড গার্ড বনাম ইয়াং ব্রিগেডের মতো পার্থক্য গাঢ় হতে পারে? কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শুভময় মৈত্র, দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটি নির্দিষ্ট দল, ফলে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেসি হবেন না এমিলিয়ানো মার্টিনেজ, পেনাল্টি বক্সের মধ্যে গোল বাঁচাবেন নাকি সারা মাঠ জুড়ে ঘুরবেন, গোল টোল দেবেন, সেটা দেবাংশুদের দল ঠিক করবে। এই নিয়ে খুব বলার কিছু নেই, কিন্তু কতগুলো রাজনীতির খুব সূক্ষ্ম কিছু বিষয় থাকে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন রাম মন্দির উদ্বোধনের সময় নরেন্দ্র মোদী আর মোহন ভাগবতের বক্তব্যটা পরে শুনবেন। দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে বলে যাচ্ছেন, এই যে বয়স নিয়ে বারবার করে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যুবকদেরই রাজনীতিতে আসা উচিত, এবং বহু বেশি বয়সের মানুষরা জেনারেলি তাদের কাজ করার ক্ষমতা নর্মালি কমে। এই ঘটনাটা ঘটছে, কিন্তু এই দ্বন্দ্বে কি হতে পারে? ধরুন এত ভালো বলে দেবাংশুকে হয়তো তৃণমূল আসতে দিচ্ছে না এখানে, আমরা খুব মিস করব। ফলে নবীন প্রবীণ দ্বন্দ্বে কিন্তু কোন জায়গাটা তৃণমূল মিস করছে এটা দেখতে হবে। আর তৃতীয় যে বিষয়টা আলোচনায় বারবার উঠে আসছে, যে এটা প্রণয়দা চটে যাবেন না, এই যে তৃণমূল বিজেপি একটা, আমরা তো সমীকরণের কথা বলি, একটা গোপন চলরাশির কথা। যদি এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে সরে যেতে চান, তাহলে তার একটা অ্যালিবাই কি তৈরি হচ্ছে? রাজনীতির লোকরা কিন্তু এই আলোচনাটা ভাববেন যারা সূক্ষ্মভাবে এই বিচারটা করছেন। ফলে সেই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের আগামী রাজনীতির দিকে। বিজেপির জেতার সম্ভাবনা যথেষ্টই বেশি, কিন্তু আমরা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, সবসময় তো চিৎকার চেঁচামেচি শেখ শাহজাহান নিয়ে আলোচনা হবে না। এই যে সূক্ষ্ম রাজনীতি, যে সত্যিকারের তৃণমূল এবং বিজেপি যদি তাদের আসন ম্যাক্সিমাইজ করতে চায়, 42টার মধ্যে 42টাই তৃণমূল যোগ বিজেপি পেতে চায়, তাহলে তাদের স্ট্র্যাটেজি কি হবে? সেই জায়গায় কিন্তু এটা খুব মিলছে। এবং যদি সত্যি তৃণমূল যোগ বিজেপি লোকসভায় 42টি আসন পায় বা 40টি আসন পায়, তখন কিন্তু এই ভাবনাটা আসবে। আমার না, সাধারণ মানুষ হিসেবে তো ক্রাইম ক্রিমিনালের কোনো ব্যাপার না, আমার একটা সেন্স কাজ করছে। দেখো, তাকে সরে থাকতে হবে ইন ভিউ অফ দি এনসুইং পার্লামেন্ট ইলেকশন। তাকে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হবে ফর দ্য রিজন বেস্ট নোন টু অভিষেক ব্যানার্জি অ্যান্ড আদার্স অ্যান্ড হিজ লিডার। তার জন্য একটা স্ট্রং অ্যালিবাই জোগাড় করতে হবে। তুমি দেখো, তুমি বললে প্রি সার্জারি মেডিকেল চেক আপ, তুমি একটু আগে বললে, দ্যাট ইজ নো ভেরি সিলি ইস্যু, মানে সেটার দরকার নেই। এই অ্যালিবাই তাকে যেতে হবে টু অ্যাভয়েড। ঠিক শৈল, একটা কাউন্টার আর্গুমেন্ট দিই, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কাল শেষ বাক্যটা লক্ষ্য করবেন ওই প্রসঙ্গে, সেটা হচ্ছে কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে। বয়সের সীমা বাঁধার, জনপ্রতিনিধিদের বয়সের সীমারেখা বাঁধার কথা যখন বলছেন, কোনো স্পেসিফিক টার্গেট? আমি কাউন্টার করছি তোমার এই মান অভিমানটা, সেই মান কচু। আচ্ছা, তো অ্যালিবাই দেখানো হচ্ছে। তুমি আমি লাস্টে দেবাংশুর কাছে যাবো দ্রুত। আমি কয়েকটা জিনিস, আমি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ইন্ডিকেট করতে চাইছি। আগামী 2 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দুটো পরিচয়, আইডেন্টিটি একটু ডিফারেন্স করতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি একজন এমপি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটি পরিচিতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান। তিনি কিসের জন্য ধর্ণা অবস্থানে বসছেন? 100 দিনের কাজের টাকা পায়নি, সরকারকে কেন্দ্র বঞ্চিত। তাহলে একজন প্রশাসনিক প্রধানের কি উচিত ছিল? উচিত ছিল সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনে রাজ্যের পাওনাগণ্ডা কেন্দ্রের কাছে যে পাওয়া আছে সেখানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। সেটা না করে তিনি ওই যে গ্রামের সাধারণ মানুষ
টাকা পাইনি সেটা নিয়ে রাজনীতি করার জন্য ধর্ণা অবস্থানে বসে এই কথা, এই আর্গুমেন্ট আজকে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন। পাশাপাশি এটাও বলেছেন যে আপনি দিল্লিতে আন্দোলন করুন, আমি আপনার সঙ্গে যাব। আমি যাব, তার আগে প্রণয় দা এবং দেবাংশুর কাছে যাব। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নিজের অঞ্চলে থাকবে না, কোথায় যাবে? চাঁদের গায়ে চাঁদ লাগলে আমরা ভেবে করব কি, আমি ওইদিকে যাবই না। কিন্তু একটা জিনিস কিন্তু খুব দেখা গেল, একটা ডায়মন্ড হারবার মডেল আমরা শুনেছিলাম। ডায়মন্ড হারবার মডেলটা হচ্ছে, ডায়মন্ড হারবারের যত গরিব মানুষ আছে তারা একটা স্বাস্থ্যসাথী নীল কার্ড নিয়ে পশ্চিমবঙ্গে ট্রিটমেন্ট করবে, আর এলাকার সাংসদ সামান্য মেডিকেলের চেক আপের জন্য সিঙ্গাপুরে যাবে। আমি জানি না সেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলে কিনা। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা এমনই একজন সাংসদ সামান্য এক্সামিনেশনের জন্য সিঙ্গাপুর। বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আপনাদের যদি মনে থাকে গত 2022 না 23, গত 23-এরই মার্চ মাসেও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, সেটাও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া ইস্যুতে। এবং যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না শুরু করেছিলেন, ঠিক সেদিনই শহীদ মিনার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বিরাট বড় সমাবেশ হয়েছিল ছাত্র যুবদের নিয়ে, যেটা নিয়ে আদালতে মামলা হয়েছিল। সম্ভবত ডিএ আন্দোলনকারীরা ওখানে ছিলেন এই বিষয় নিয়ে একটা ব্যাপার। ফলে এর আগে দলের মতো করে এবং সরকারের মতো করে পদক্ষেপ এর আগেও হয়েছে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে 2021-এর নির্বাচন আপনি যদি বলেন, পঞ্চায়েত নির্বাচন যদি আপনি বলেন, বা পৌরসভা নির্বাচন তার পরবর্তীকালে, কোথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কন্টেস্ট করেননি। এই 2024-এর ইলেকশনে তাকে কন্টেস্ট করতে হচ্ছে। তার একটা নিজের কনস্টিটিউয়েন্সি আছে, ফলে তার কনস্টিটিউয়েন্সিতে তার সময় দেওয়াটা এটা অস্বাভাবিক কোনো ঘটনা, অস্বাভাবিক নয়। কিন্তু আমি বলছি, যখন স্ট্যাচার তুমি দেখবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো প্রার্থী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে লড়াই করেন, তো তিনি কি নিজের কনস্টিটিউয়েন্সিতে সীমাবদ্ধ থাকেন? বরঞ্চ আমার মনে হয় গুনলে নিজের কনস্টিটিউয়েন্সিতে সবথেকে কম জনসভা করেন। এক্ষেত্রে আমি বলছি, এবং শুধু রাজ্যে নয়, দেশ জুড়ে তাই হয়। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমাদের বক্তব্য হয়তো খুব স্বার্থপরের মতো শোনাতে পারি, কিন্তু আমরা স্বার্থপরের মতোই বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি নিজের কেন্দ্র তো অবশ্যই দেখবেন, কিন্তু সেখানে সম্ভব হলে আরেকটু দুটো কম করে গোটা রাজ্যটাও দেখুন। এটা না স্বার্থপরের মতো কর্মী হিসেবে তার কাছে অনুরোধ করতেই পারে। তুমি করতেই পারো, অনুরোধ রাখবেন কিনা সেদিকে নিঃসন্দেহে সংবাদ মাধ্যমেরও নজর থাকবে। কিন্তু যে কথা ফিরদৌস বলল যে কেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না, সেই কথা আজকে হুবহু সেই কথা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন। রাজ্য সরকার করেছে, রাজ্য সরকার করেছে, রাজ্য সরকার করেছে, বঞ্চিত হয়েছে, চলছে তো, রাজ্য সরকার তো তারা করেছে তো, সেই ইস্যুটা চলছে তো, রাজ্য সরকার তো, আরে চলছে তো, আমরা আলাদা করে কি লাভ? অলরেডি চলছে, লুঙ্গি পরা আদালতে অলরেডি চলছে, শামীমবাবু আদালতে অলরেডি চলছে। আপনারা বিজেপি প্রকাশ্যে সমর্থন করছেন, বিজেপি দালালি করছেন আপনারা। যে দাবি করছে তৃণমূল কংগ্রেস তার কোনো ভিত্তি নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, তারপরে ওখানে গিরিরাজ সিং দুবার পালালেন না, না, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে মন্ত্রীরা, পার্লামেন্ট আপনাদের কি 7 দিন আগে পালালো কেন? আমরা সামনে দিয়ে ঢুকে গিয়ে পালিয়ে গেছে, এই রাজ্যে আমাদের লাইভ উপস্থিত পালিয়ে গেছে, এই রাজ্যে পালিয়ে গেছে। ইন্ডিয়া জোটের ইমপ্যাক্ট কিনা জানি না, কিন্তু আজকে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে তিনি যেতে রাজি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যদি দিল্লি গিয়ে এই 100 দিনের কাজ নিয়ে আন্দোলন করেন। ঠিক কি বলেছেন, পাল্টা তৃণমূলের কি উত্তর, একদম পাশাপাশি দেখাবো, দেখুন। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন, আপনি চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। বাংলায় জোট ভাঙা নিয়ে অধীর চৌধুরীকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে 100 দিনের বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাৎপর্যপূর্ণভাবে এই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন অধীর চৌধুরী। তবে জোট বার্তা দিতে নাকি প্যাঁচে ফেলতে, প্রশ্নটা উঠে গেল, কারণ অধীর চৌধুরী জুড়ে দিলেন কৌশলী এক শর্ত। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি, না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার, আমাদেরকেও ইনভলভ করুন। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। আজকে খোকাবাবুদের জন্য, আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য
কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে, কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না? অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন শিখতে হবে না। কলকাতার রাজপথে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, দিল্লিতেও বারবার চিঠি দিয়েছেন, বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করেছেন, এরপরে দিল্লি অভিযান হয়েছে। অধীর চৌধুরী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয়, দল কিভাবে চালাতে হয়, এগুলো কিভাবে বিজেপির বিরোধিতা করতে হয়, দালালি করতে না হয়, এগুলো অধীর চৌধুরী শিখুন। রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, রাজ্যের স্বার্থে কি মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস কিংবা সিপিএমকেও সঙ্গে নেওয়ার আগ্রহ দেখাবে তৃণমূল সরকার? রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রূপকথার গল্পে প্রায় দেখা যায় রানীরা রাগ করলে গোঁসা ঘরে খিল দিতেন। এখন শাসকের অন্দরমহলে কে কার ওপর গোঁসা করে গোঁসা ঘরে খিল দিচ্ছেন সে নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। এমনিতেই নবীন বনাম প্রবীণ, এক ব্যক্তি এক পদের মতো নানা ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিন্ন মত বারবার সামনে এসেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে রাজনীতিতে স্বাভাবিকভাবেই নানা কথা হবে। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে তার সিঙ্গাপুর যাত্রা নিয়ে পুনর্বিবেচনা করছেন। দেখুন, বিসমার্ক তো সেই কবেই বলে গেছেন যে রাজনীতি হলো সম্ভাবনার শিল্প। আমরা শুধু এই বিভিন্ন সম্ভাবনাগুলোকে আপনাদের সামনে রাখি বলে গোঁসা করে আবার আমাদেরকেও কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এই যে এদিকে কেস দেবেন না প্লিজ।